বাংলাদেশে ৬০টি ব্যাংকের মধ্যে ১৫টি বাদ দিয়ে বেশিরভাগ ব্যাংকের আমানত বেড়েছে। অর্থাৎ ১৫টি বাদ দিয়ে বাকি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি জনকণ্ঠ নামক পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে বেশিরভাগ ব্যাংকে আমানত বাড়ছে, ফিরছে স্বস্তি। অর্থাৎ কোন কোন ব্যাংকগুলোতে আমানত বাড়ছে এবং তাদের মধ্যে অর্থাৎ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, আর কোন ১৫টি ব্যাংক যাদের অবস্থা খুবই শোচনীয়, কি বলছে সরকার এবং কি বলা হচ্ছে ব্যাংক গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। হতাশা কাটিয়ে আমানতকারীরা ফের ব্যাংকে টাকা রাখতে শুরু করেছেন। ব্যাংক খাতে অনেকটাই স্বস্তি ফিরে আসছে। শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে অনেকটাই বিপর্যয় নেমে আসে, দুর্বল হয়ে যায় অনেকগুলো ব্যাংক। বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকে বেড়েছে আমানত। তবে ব্যাংকারদের মতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর এবং পূর্বের সঞ্চয়ের সঙ্গে সুদ যুক্ত হয়ে মোট আমানতের পরিমাণ বেশি দেখাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গত জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছু ব্যাংকের প্রকৃত অবস্থার চিত্র প্রকাশ পায়। তাতে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেন। ধীরে ধীরে এই পরিস্থিতি পূর্বের থেকে উন্নতির দিকে। পাশাপাশি ব্যাংকে আমানতের সুদ হারও বেড়েছে। এই কারণে গ্রাহকরা তাদের হাতে গোনা টাকা ব্যাংকে ফিরিয়ে আনছেন। এতে একদিকে বাড়ছে আমানত, অন্যদিকে ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে দেশের মোট ৬০টি ব্যাংকের মধ্যে ২০২৪ সালের ডিসেম্বর শেষে ৪৫টি ব্যাংকের আমানত বেড়েছে। তবে আমানত নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১৫টি ব্যাংকের। ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ছিল সিটিজেন ব্যাংকের ৩৮.৯৭%, এছাড়া সীমান্ত ব্যাংক ৩৮.৩৫%, ব্র্যাক ব্যাংক ৩৩.৩৮%, মেঘনা ব্যাংক ২৮.৬১%, মিডল্যান্ড ব্যাংক ২৭.৭৭%, সিটি ব্যাংক ২৭.৪৭%, যমুনা ব্যাংক ২৭.১৭%, ইস্টার্ন ব্যাংক ২২.৬৮%, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২১.৫৬%, পূবালী ব্যাংক ২০.৫৭%, শাহজালাল ইসলামী ব্যাংক ১৫.২১% এবং ব্যাংক এশিয়া ১৫.০৪% আমানত বেড়েছে। এমনকি সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ইসলামী ব্যাংকেও আমানত বেড়েছে ৪%। ব্যাংকটির আমানত বেড়ে ১,৫৮,০০০ কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতে পরিবর্তনের হাওয়া বইছে। এর মধ্যে অনেক ব্যাংকের উচ্চ পর্যায়ে পরিবর্তন এসেছে। বর্তমান দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে ভালো ব্যাংকে জমা রাখছে মানুষ। ব্যাংকগুলো এখন আর বিশেষ ধার না পাওয়ায় অনেক আমানতকারীকে ফিরিয়ে দিচ্ছে। অবশ্য দিনে সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলনের সীমা করার কারণে এসব ব্যাংকের খারাপ অবস্থা বোঝা যাচ্ছে না। এরকম অবস্থার আর কোনো ব্যাংকের ভল্ট খালি হলেও অনেক ব্যাংকে টাকা রাখার জায়গা নেই। সীমান্ত ব্যাংকে বেশি টাকা জমা পড়ায় কেন্দ্রীয় ব্যাংকে জমা দিচ্ছে অনেক শাখা। ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশিরভাগ ব্যাংক এখন আমানত সংগ্রহের জন্য ১০% কাছাকাছি সুদ হার অফার করছে। অর্থাৎ কোনো ব্যাংক যদি নতুন করে কোনো ঋণ বিতরণ নাও করে, তারপরও বছর শেষে আমানত প্রবৃদ্ধি হবে ১০%, কারণ পূর্বের আমানতের সঙ্গে সুদ যুক্ত হয়ে মোট আমানত বাড়বে। ব্যাংকের উপর আস্থা ফেরাতে কাজ করছে ব্যাংক কর্তৃপক্ষ। দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলো। এসব ব্যাংকের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, মেঘনা, পদ্মা ব্যাংক, ইউনিয়ন, মধুমতি, এসবিএসি, প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন, গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোই সাধারণ সঞ্চয় রাখলে ২% থেকে ৮% সুদ পাবেন গ্রাহকগণ। মেয়াদি আমানতে মিলবে ৪% থেকে ১১% পর্যন্ত সুদ। চতুর্থ প্রজন্মের কিছু ব্যাংক মেয়াদি আমানতের উপরে সর্বোচ্চ ১২% থেকে ১৩% সুদ দিচ্ছে। জানা গেছে, দুর্নীতি সহ বিভিন্ন উপায়ে অর্জিত অর্থ নানা উপায়ে অনেকেই ঘরে রেখেছিলেন। তবে সরকার পরিবর্তনের পর তাদের বেশিরভাগই পলাতক। ঘরে টাকা রেখে তাদের কেউ কেউ এখন বিপদে আছেন। নিরাপদ বোধ না করায় বিভিন্ন উপায়ে তারা ভালো ব্যাংকে টাকা জমা রাখছেন। আবার সরকার পতনের পর থেকে বড় অঙ্কের নগদ টাকা তুলতে পারছেন না মানুষ। এর কারণ, সরকার পতনের প্রথম সপ্তাহে দিনে সর্বোচ্চ
1 লাখ, দ্বিতীয় সপ্তাহে 2 লাখ এবং তৃতীয় সপ্তাহে 3 লাখ টাকা নগদ উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়। এই কারণে খারাপ অবস্থার ব্যাংক থেকে অনেকেই বড় অঙ্কের আমানত তুলতে পারছেন না। শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন জনকণ্ঠকে বলেন, এখনো ব্যাংক খাতের অস্থিরতা কাটেনি। বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর পর্ষদ পরিবর্তনের পর আমানতকারীরা আস্থাশীল ব্যাংকের দিকে স্থানান্তর হচ্ছিলেন। সেই সুবিধা পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকও। তাছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে জনগণ টাকা রাখলে লাভের পরিমাণ অত্যন্ত নগণ্য। সার্ভিস চার্জ এবং ব্যাংকের চার্জ দিয়ে আর কোনো লাভ থাকে না। আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে কোনো একটি সমাধানে যাওয়া উচিত। দীর্ঘদিন থেকে শুনছি ব্যাংক ইকুইজিশন অ্যাক্ট অ্যান্ড মার্জারের বিষয়ে আলোচনা চলছে। যে কোনো একটা সিদ্ধান্ত না এলে ব্যাংক খাতের অস্থিরতা নাও কমতে পারে। ব্যাংকে আমানত বৃদ্ধির বিষয়টি সবসময় সুখকর নয়, কারণ আমানত নিয়ে বিনিয়োগকারীদের জায়গা থাকতে হবে। শুধু আমানত নিলেই চলবে না, তার খরচ বহন করতে হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আমি ব্যক্তিগতভাবে গত 10 বছর আগে থেকে বলে আসছি, এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, কিন্তু আপনারা টাকা রেখেছেন, শুধু 2% সুদ বেশি দিয়েছে। আপনারা সেখানেই টাকা রেখেছেন, এখন ধার খেয়েছেন। এখন আমরা আপনাদের উদ্ধার করব, কিন্তু এখনই সেটি পারা যাবে না। আমরা ধাপে ধাপে করব, সেজন্য সময় দিতে হবে। আমরা ব্যাংক রেজুলেশনস অ্যাক্টের দিকে যাচ্ছি। কিছু ব্যাংক একীভূত করতে হবে। অনেক কিছু করা যাবে, করা হবে। এই বছরে হয়তো অনেক কিছু করা হবে। এটুকু বলতে পারি, আপনারা টাকা পান আর বন্ড পান, কিছু একটা পাবেন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের 60টি ব্যাংকের মধ্যে বেশিরভাগ ব্যাংকের অবস্থা খুবই ভালো, আর 15টি ব্যাংকের অবস্থা খারাপ এবং শোচনীয় অবস্থায় রয়েছে বলে সংবাদ প্রতিবেদনগুলোতে বোঝানো হচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।